দর্শক আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস কত বড় মাপের খেলোয়াড়, প্রথমে এই ভিডিওটি দেখুন। আপনারা কোন দল কোনটা ইয়েস বলছেন আমরা রাজি, কোন দল নো বলছেন আমরা রাজি না, কোন দল বলছে আমরা সংস্কার রাজি, আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো। দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে, কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নাই। এটা কোনো কোনো গোপন জিনিস না, এটা রাজনৈতিক দলের একটা বক্তব্য। আপনি বলেন যে আমি কোনোটার দিকে সম্মতি নেই, লিখে দেন, আমরা ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এইটার এই দলের তারা বলেছেন কোনোটার প্রতি সম্মতি, অথবা আমরা সব কাটার প্রতি আমরা একমত হলো, আমরা একমত হতে পারি, আমরা কিছুটা সংশোধন সাপেক্ষে একমত হতে পারি, অথবা এইটাতে আমরা রাজি না, এটা আমরা ধরতে চাই না, হতে পারে। আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করা আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা। এর ভিত্তিতে আমরা কি কাজ করবো সেটা আমরা পরে দেখার পরে ঠিক করবো যে এটা কি করা যায়, আপনাদের বক্তব্যগুলো কি আছে। ভিডিওটিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাগুলো শুনলেন এবং তিনি কিন্তু খুব যৌক্তিক কথাই বলেছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য একবারে উঠে পড়ে লেগেছে। অনেকেই বলছেন যে যতটুকু সংস্কার করা প্রয়োজন ততটুকু করে আপনারা নির্বাচন দেন। অনেকেই বলছেন যা সংস্কার করার করেছেন, এখন নির্বাচন যত দ্রুত সম্ভব দিয়ে দেন। আবার এদিকে ভারত ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকার কারণে বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বা বাংলাদেশকে একটা খারাপ রাষ্ট্র হিসেবে পরিচিতি করাতে পারছেন না। ইউনূস ক্ষমতায় আছেন বলে তারা কোনো কিছুতেই নেগোসিয়েশনে যেতে পারছেন না। আপনারা জানেন যে বাংলাদেশে যে ঘটনাগুলো ইতিমধ্যে ঘটেছে, এই ঘটনাগুলো কিন্তু যদি ঠিকঠাকভাবে তদন্ত হয়, ঠিকঠাকভাবে যদি এই কার্যক্রমগুলো সরকার করতে পারে, তাহলে কিন্তু ভারতের যে নরেন্দ্র মোদী রয়েছেন তিনিও কিন্তু ফেঁসে যাবেন। কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে শেখ হাসিনা ভারতে রয়েছে। সালাউদ্দিন আহমেদ, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তাকে বাংলাদেশে গ্রেপ্তার করা হলেও তাকে পাওয়া গিয়েছে ভারতে। সুখরঞ্জন বালি, যিনি দেলোয়ার হোসেন সাঈদীর সময়ে তিনি সাক্ষী দিয়েছিলেন, সেই সাক্ষীর কেউ পাওয়া গিয়েছে ভারতের আদালতে বা ভারতের জেলখানায়। তো এই জিনিসটা কিন্তু তদন্ততে উঠে এসেছে। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি মামলা হয়, তাহলে এই মামলাগুলো কিন্তু মোদী সরকারও ফেঁসে যাবেন। তবে যারা এতদিন বাংলাদেশে নির্বাচনের কথা বলেছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন দেন, ইউনূস সরকার তাদেরকে এই প্রশ্নটাই ছুড়ে দিলেন যে আপনারা যদি চান যে নির্বাচন অমুক তারিখে দিতে হবে, তাহলে আমরা সেই সময় নির্বাচন দিব। কিন্তু এতটুকু বলেন যে কোন ব্যাপারটা আপনারা সংস্কার করবেন সেটা আমাদেরকে বলেন, আমরা ওই ব্যাপারটা সংস্কার করব। আপনারা লিখিতভাবে দেন। কারণ বাংলাদেশের রাজনৈতিক নেতাদের এমন এক স্বভাব খারাপ যে তারা ইউনূস সরকারের সামনে গিয়ে একরকম কথা বলে, আবার বাইরে এসে সাংবাদিক সম্মেলনে আরেক ধরনের কথা বলে। তো এই জন্য তিনি পলিটিক্যালি বা টেকনিক্যালি তিনি এই জিনিসটা খাটিয়েছেন যে আপনারা কোন জিনিসটা সংস্কার চান এটা লিখিত আকারে দেন। আর এতেই কিন্তু ফেঁসে গিয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। এছাড়াও প্রতিনিয়তই কিন্তু নির্বাচন নিয়ে বাংলাদেশে আলোচনা সমালোচনা হচ্ছে। ইদানিং শুরু হয়েছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। কেউ নির্বাচনের আগে করার পক্ষে, জাতীয় নির্বাচনের আগে, আবার কেউ এটার পরে করার পক্ষে। আবার ইতিমধ্যে দুইজন উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগে যদি ক্ষমা চায় তাহলে তারা আওয়ামী লীগের রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে। সবকিছু মিলে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা যে খুবই খারাপ, এটা কিন্তু বুঝার অপেক্ষায় রাখে না। তবে ইউনূস সরকার যে খুব একটা ভালো করছে সেটাও কিন্তু না, কারণ প্রশাসনের পক্ষ থেকে বা আদার্স বাহিনীগুলোর পক্ষ থেকে কিন্তু ইউনূস সরকারকে ততটা সহায়তা করা হয় না। আর এই জন্যই মূলত প্রতিনিয়ত তারা খারাপ করছেন এবং তাদের যে জনপ্রিয়তা, ইউনূসের যে জনপ্রিয়তা ছিল সেটাও কিন্তু ডিক্লাইন হচ্ছে। এখন দেখার অপেক্ষায় যে ইউনূস সরকার নির্বাচনটা আসলে কবে নাগাদ দেন। কারণ এই নির্বাচনের মাধ্যমেই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বহির্বিশ্বের কি ভূমিকা থাকবে, আওয়ামী লীগ কতটা রাজনৈতিকভাবে অংশগ্রহণ করতে পারবে এবং আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া কি হবে না হবে, এটাও কিন্তু ডিপেন্ড করছে। তবে ইউনূস সরকার কিন্তু বলেছেন যে শেখ হাসিনার বিচার করার পরেই তারা ক্ষমতা ছাড়বেন। এখন দেখার অপেক্ষায় তারা কতটুকু শেখ হাসিনার বিচার করতে পারেন। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।